আমি আজকে এমন একটা দেশে আসছি যে দেশটা একসময় নিজেদেরকে নাস্তিক হিসেবে ঘোষণা দেয়। এই দেশের সাথে প্রায় 40 বছর অন্যান্য কোনো দেশের সাথে সম্পর্ক ছিল না। এখন আমি একটা খুব লাক্সারি জিনিস কিনতেছি। কেন লাক্সারি একটু পরে বলতেছি। আমি এখন একটা বাংকারের ভিতরে বসে আছি। এখন আমি দাঁড়ায় আছি আলবেনিয়া এবং পুরো বালকানস রিজিয়নের মধ্যে সবচাইতে বড় মসজিদ মস্ক অফ নামাজগার সামনে। আমি একটা ব্রাজিলের জার্সি পাইছি এই জায়গায়। বসে ব্রাজিলের সাপোর্টার আমি, কিন্তু এটা ভাইবাতে এখন আমার কাছে ওর দাম চাইতেছে 30 ইউরো 35 ইউরো। তো থ্যাংক ইউ। তিরানা নিয়ে অনেক রকমের ব্লগ আমি দেখতে পাইছি ইউটিউবে, কিন্তু আমি আজকে আমার অ্যাঙ্গেল থেকে একটু ডিফারেন্টভাবে তিরানা ঘুরে দেখব, আর আমি ঘুরে ঘুরে আপনাদেরকেও দেখাবো। আমি এই মুহূর্তে দাঁড়ায় আছি তিরানার যে মেইন স্কয়ার স্কান্দারবেগে। আমার পিছনে যে মূর্তিটা দেখা যাচ্ছে ওনার নাম হচ্ছে স্কান্দারবেগ, যিনি প্রায় 25 বছর অটোমানদের সাথে যুদ্ধ করে তিরানাকে স্বাধীন করেন। এই কারণে তিরানার মানুষজন ওনাকে অ্যাজ এ ন্যাশনাল হিরো হিসেবে ভেবে থাকেন। শুধু তাই নয়, ওনার নামকরণেই এই স্কয়ারটার নাম দেওয়া হয় স্কান্দারবেগ স্কয়ার। 1944 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এখানে একজন নতুন শাসক আসে, যার নাম ছিল এনভার হোজা। এনভার হোজা ছিল, সহজ বাংলা কথা যদি বলি, একজন ডিক্টেটর। যে উনি আসলে তার নিজে যেটা চায় তার ইচ্ছা মতো সব রকমের রুলস সে ক্রিয়েট করা শুরু করছিল এই আলবেনিয়াতে। এর মধ্যে কয়েকটা রুলসের মধ্যে কিছু রুলস হইলো যে আলবেনিয়াতে কোনো রকমের অন্যান্য দেশের সাথে কোনো রকম কানেকশন থাকবে না, কোনো রকমের ধর্ম প্রচার হবে না এই দেশে, কোনো সব রকমের মসজিদ মন্দির গির্জা সব জায়গায় সে ভেঙে চুরে এগুলোর মধ্যে সে বানাইছিল বিভিন্ন রকমের, ফর এক্সাম্পল জিম বা অন্য রকমের অ্যাক্টিভিটি সেন্টার্স। তার মধ্যে আমার পিছনে যে মসজিদটা দেখা যাচ্ছে এটিও একটি। এটা হচ্ছে তিরানার সবচাইতে পুরাতন মসজিদ, যেটা অটোমান আমলে তৈরি করা হয়। মসজিদটার নাম হচ্ছে ইথামবে মস্ক। প্রায় 24 বছর এই মসজিদটা বন্ধ থাকে। মজার ব্যাপার হইলো, যখন হোক্সা মারা যাওয়ার পরে 1991 সালে এই আলবেনিয়ার মানুষজন গভর্নমেন্টের পারমিশন ছাড়াই এই মসজিদে প্রবেশ করেন এবং প্রায় 10,000-এর মতো মানুষ একসাথে নামাজ আদায় করেন এই এরিয়াতে। এই মসজিদটা একদম সেন্টারের মধ্যেই। আমি এখন বের হইতেছি, একটা অদ্ভুত ব্যাপার আমি দেখলাম। এটার ভিতরে অবশ্যই মানুষ এখন নামাজ পড়েন, কিন্তু অনেকে দেখতেছি যে শর্টস পরে ঢুকতেছে মহিলারা। আমি জানি না যে এখানে জিনিসটা কিভাবে কাজ করে এই মসজিদে। একটু অদ্ভুত লাগলো আমার কাছে। মসজিদটার ঠিক পাশেই আছে একটা ক্লক টাওয়ার, এবং এই ক্লক টাওয়ারটাও অটোমান আমলের। তো অটোমান আমলে এখানে মানুষজন সময় দেখতো, যেমন নামাজের সময় বা ইন জেনারেল কয়টা বাজে এই টাইমটা দেখার জন্য আর কি মানুষ এখানে আসতে এখান থেকে টাইম দেখতে পাইতো। 40 বছর আলবেনিয়ার মানুষজন এই আলবেনিয়া থেকে বেরো হইতে পারতো না বা ঢুকতেও পারতো না। আর যদি বেরো হইতো, বের হওয়ার আগে এক কাইন্ড অফ একটা কমিটমেন্ট করতে হইতো যে আমি বের হইতেছি এবং আমি এখানে রিটার্ন করব। তো এখন অনেকে ভাবতে পারেন যে আমি যদি বের হয়ে যাই ও কেমনে আমার ট্র্যাক করবে। এটা ট্র্যাক করার সিস্টেমটা হইলো যে আপনি যদি বের হয়ে যান, ফর এক্সাম্পল এই দেশ থেকে বের হওয়ার পরে আপনার 3-4 জেনারেশনের ইনফরমেশন ডেটা ও নিয়ে রাখতো। ফর এক্সাম্পল আপনার বাপ মার ইনফরমেশন, আপনার ভাই বোনের ইনফরমেশন, চাচা চাচির ইনফরমেশন, দূর সম্পর্কে আত্মীয়ের ইনফরমেশন। তো আপনি যদি বাইরে যান এদের সবাইকে সে জেলে আয়না ভরতো। তো এই ভয়ে যেটা হইতো, মানুষজন যদি বেরো হইতো মানুষজন আবার ব্যাক করতো। হোজা যদিও একজন ডিক্টেটর ছিল এবং খুবই পাওয়ারফুল ছিল, সে বিশ্বাস করতো, কিন্তু ইন জেনারেল আমার যেটা মনে হয় ও ছিল অনেক ভীতু। ওর খালি মনে হইতো যে সব সময় হয়তো বা কেউ আমার অ্যাটাক করবে। তো এই জন্য যেটা করছে, এই ভয় থেকেই এই পুরো আলবেনিয়াতে ওই 1,70,000 বাংকার তৈরি করে। এবং এখনও আলবেনিয়াতে বিভিন্ন জায়গায় র্যান্ডম জায়গায়, ফর এক্সাম্পল পার্কে, বাসা বাড়ির আশেপাশে, রাস্তার ধারে বিভিন্ন রকমের বাংকার্স দেখা যায়। আমি এখন একটা বাংকারের ভিতরে বসে আছি, খুব ছোট্ট একটা বাংকার। এগুলো হচ্ছে এখান থেকে গুলি করা যেত আর কি। এখানে জায়গা আছে, রাইফেল সেট করা যেত এবং গুলি করা যেত। এখান থেকে দেখেন বাইরে সব দেখা যেতেছে। এগুলো হচ্ছে ছোট ছোট বাংকার, এবং এরকম এরকম বাংকার আপনারা মাঝে মাঝে দেখতে পারবেন যখনই তিরানায় আসবেন। এটা একটা র্যান্ডম একটা পার্ক। আবার একটা বাংকার দেখলাম, এটার মধ্যে অবশ্য ঢোকার কোনো অপশন নাই, বাট
এটার মধ্যেও এরকম এখানে জায়গা আছে। হোজা যেরকম ভাবতেছিল যে তিরানার মধ্যে বাইরে থেকে কোনো অ্যাটাক আসবে বা তিরানা দখল হয়ে যাবে, হয়তো বা এমনভাবেই বাংকারগুলোকে তৈরি করা হয়েছে যাতে এখান থেকে ওরা অ্যাটাক করতে পারে আর কি, এবং শত্রুরা যাতে না বুঝে অন্য দেশের মানুষজন, সৈন্যরা, যে ওইখানে তাদের সেনারা লুকায় আছে। বাংকার অভাব নেই এই দেশে, এটা একটা বাংকারের দেশ। এবং ওর নিজের একজন একটা স্পেশাল বাংকার বানাইছে। ওইটা একটা বাংকার, বাট ওইটা ভিতরে একটা প্রাসাদের মতো। ওটার ভিতরে 100টার বেশি রুম আছে। ওইখানে বৈশা ও সবার সাথে কমিউনিকেশন করা, ওর রেগুলার জীবনযাপন পার করার জন্য যা যা দরকার, ওর সব কিছু ওই বাংকার্সের মধ্যে ছিল। দেখেন কী রকমের গেট, এটা পুরো পাথরের। কীরকম জায়গাটা, উইয়ার্ড একদম। আমার মনে হয় এই জায়গায় যদি কেউ আসে প্রথমবার বা অন্ধকারের মধ্যে, ও হারাই যাবে। এদিকে একটা রোড, এদিকে একটা রোড, এইখানের রুম, পিছনের রুম, মানে জায়গার রুমস অনেক 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 রুম, অনেক অনেক রুমের অভাব নেই এই জায়গায়। এত রুম দিয়ে কী করতে আল্লাহ জানে। হোজা মারা যান 1985 সালে, এবং হোজা মারা যাওয়ার পরে তার মেয়ে হোজার স্মরণে একটা মিউজিয়াম বানায়। তা আমার পিছনে যেই অদ্ভুত একটা বিল্ডিং দেখা যেতেছে পিরামিড আকারের শেপ, এটা হচ্ছে হোজার স্মরণে তৈরি করা মিউজিয়াম ছিল আর কি। এখন এটা কোনো মিউজিয়াম না, এখন এটাকে তিরানার মানুষজন একটা ইউথ সায়েন্স সেন্টার হিসেবে তৈরি করছে। তো এইখানটার ভিতরে এখন মানে হোজার কোনো স্মৃতি নাই, বাট বিল্ডিংটা এখনও আছে এখানে। এখনও তিরানায় যখন মানুষজন আসে, আমার মতো যারা যখনই আসে তিরানায়, তারা এই বিল্ডিংটা দেখতে আসে হোজার স্মৃতি স্মরণ করতে না, জাস্ট এই হিস্ট্রিটা জানতে। এখন আমি আবার ব্যাক করতেছি তিরানার মেন সেন্টারের ওই দিকে। আমি এখন ঘুরে ঘুরে দেখবো যে তিরানার সাধারণ মানুষের জীবনযাপন কীরকম। এবার একটু ওল্ড সাইডে যাওয়া যাক। আমি যেতেছি এখন ওল্ড বাজারে, ওই জায়গাটা এখন দেখব। আর এই এরিয়াটা অনেক কোয়াইট, এদিকে আমি কোনো টুরিস্ট দেখতেছি না এখন পর্যন্ত, খুব নিরিবিলি দেখা যেতেছে। আমরা এখন আসছি হচ্ছে ওল্ড বাজারে। এখানে অনেক রকমের জিনিস দেখতে পাওয়া যেতেছে। এখানে জার্সি, এখানে যে হচ্ছে জার্সি সেল করতেছে এই জায়গায়, আর্জেন্টিনার জার্সি, ব্রাজিলের জার্সি, অনেক কিছু। এখানে সোভিনিয়ার আছে, অনেক কিছু আছে, বিভিন্ন রকমের আইটেম আর কি। আমি একটা ব্রাজিলের জার্সি পাইছি এই জায়গায়। অবশ্যই ব্রাজিলের সাপোর্টার আমি, কিন্তু এটা ভাইবাতে এখন আমার কাছে ও দাম চাইতেছে 30 ইউরো 35 ইউরো। আমার সাথে একটু দামাদামি করবো যে কত রাখে। আমি আর্জেন্টিনা সাপোর্ট করি না, বাট আমার ওয়াইফ আবার আর্জেন্টিনার সাপোর্টার, তো যার জন্য আমি এখন ওরে বলছি যে মেসি লেখা কোনো জার্সি আছে কিনা। সো আগের দোকান থেকে আমরা নিতে পারি নাই, কারণ কারণ আগের দোকানে দামে মিলে নাই। পরে এই ছোট্ট শপকিপারের কাছ থেকে, দোকানদারের কাছ থেকে নিচ্ছি একটা ব্রাজিলের একটা আর্জেন্টিনার জার্সি আর কি, দুজনে। আমার আবার ডিসকাউন্টও দিছে আরেকজন। তো থ্যাংক ইউ। কিন্তু এখানে কিন্তু এরকম বড় বড় বিল্ডিং দেখতেছি না আমি। এই জায়গায় একবারে পুরাতন বাড়ি ঘর দেখা যায়, অত জাঁকজমক না, আর ম্যাক্সিমাম আমি দেখি লোকাল মানুষজন। এখন আমি একটা খুব লাক্সারি জিনিস কিনতেছি। কেন লাক্সারি একটু পরে বলতেছি। বেশি লাক্সারি তো এই জায়গায় মানে একদম ফলের গোডাউন। এই সে লাক্সারি জিনিস। লাক্সারি হওয়ার কারণ হলো যে হোজা যখন প্রায় 40 বছর এই দেশে সব রকমের কানেকশন সবার সাথে বন্ধ করে দেয়, ইম্পোর্ট এক্সপোর্টও বন্ধ করে দেয়। তো আলবেনিয়াতে কলা উৎপাদন হয় না, তো এই দেশে কলা আমদানি হইতো না।
তো এরকম অনেক মানুষ আছে যে এই 40 বছরের মাঝখানে যারা জন্ম নিছে ওরা জীবনে কলাই দেখে নাই। তারপরে যেটা হয়, যখন হোজা মারা যায় 1990-এর পরে আস্তে আস্তে আবার ইম্পোর্ট শুরু হয় এবং কলা ইম্পোর্ট স্টার্ট হয়। এবং ইম্পোর্ট হওয়ার পর থেকে এরকম হয়ে অবস্থা হয়েছিল, মানুষজন এটা দেখে আর কি বুঝতো না যেটা কি। এরকম দোকানের মধ্যে অনেক সময় দেখা যেত গ্লাসের ভিতরেও নাকি মানুষ কলা রাখতো। সেই জন্য ভাবলাম এটা কলা খাই, আলবেনিয়ার কলা, দেখি কেমন টেস্ট। ভালোই, খারাপ না। এখন আমি দাঁড়ায় আছি আলবেনিয়া এবং পুরো বালকানস রিজিয়নের মধ্যে সবচাইতে বড় মসজিদ মস্ক অফ নামাজগার সামনে। এটা কোনো পুরাতন মসজিদ না, এটা 2024 সালে উদ্বোধন করা হয়, আর এখন পর্যন্ত এটাই বালকানসের মধ্যে সবচাইতে বড় মসজিদ। মাশাআল্লাহ, খুব সুন্দর মসজিদটা। এটা হলো অজু করার জায়গা। এই সেম স্টাইলের অজু করার জায়গা আমি সারাইভোতেও দেখছিলাম। এটা হচ্ছে অটোমান স্টাইলের অজু করার স্থান আর কি। পানি ফোয়ারা থাকে এবং এরকম রাউন্ড শেপের অজুর জায়গাটা থাকে। এখন মরক্কো আর কানাডার ম্যাচ চলতেছে এবং দেখেন কত মানুষের গ্যাদারিং এখানে। আমার একটা জিনিস খুব ভালো লাগলো, সেটা হলো আপনার এখানে আমাদের বাংলাদেশের মতো সবাই কিন্তু ফুটবলটাকে খুব এনজয় করে। এই জিনিসটা আমি পোল্যান্ডে খুব মিস করি, যে এত মানুষ এত বড় স্ক্রিনের মধ্যে সবাই ম্যাচ দেখতেছে। তো খুব নাইস লাগলো ব্যাপারটা, একদম বাংলাদেশের ফিল পাইতেছি আমি। মরক্কো 3টা গোল দিচ্ছে কানাডাকে। আজকে আমি মরক্কো সাপোর্ট করতেছি এবং আমার সাথে উনিও সাপোর্ট করতেছে মরক্কো। ঘুরতে ঘুরতে রাত হয়ে গেল। তো আশা করি আপনাদের কাছে তিরানা ভালোই লাগছে। ওভারঅল আমার কাছে খারাপ লাগে নাই তিরানা। আগের তিরানা আর এখনকার তিরানার মধ্যে অবভিয়াসলি আকাশ পাতাল আমি পার্থক্য দেখতে পাইতেছি। এখন এখানে ওপেন মসজিদ আছে, আজান দিতেছে, অনেক অনেক মসজিদ, এখানে চার্চও আছে, এখানে অনেক কিছু আছে। তো এরকম ধর্মীয় কোনো সমস্যা আমি দেখতেছি না এখানে এখন আর আগের মতো। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।